ছিল পূর্ণিমা। সন্ধ্যে থেকে ঝলমলে পূর্ণিমার আলোয় ভরে গেছে চারদিক। আজ রাজারহাটে অনুরাধার বাড়িতে ঝলমলে আলোয় ঝলমল করছে বাড়িটা। ঠিকই বলছি, বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হই হুল্লো চলছে। কিসের হই হুল্লো? আজ অনুরাধার বহুত দিনের মনের আশা পূর্ণ হয়েছে। অনুরাধা একটি স্কুলের টিচার, তার হাজবেন্ড একটি মাল্টিন্যাশনাল অফিসে ভালো পোস্টে কাজ করে। এতদিন সে ভাড়া বাড়িতে থাকত। আজ তার নিজের মাথার উপর ছাদ হয়েছে। হ্যাঁ, নিজের মাথার উপর ছাদ। অনেক দিনের আশা ছিল অনুরাধার যে একটা নিজের বাড়ি হবে, যে বাড়িটা নিজের মনের মতো করে সাজাবে। তাই সকাল থেকে বাড়িতে পুজো, পার্বণ, হোম, যজ্ঞ সব হচ্ছে। বাড়িটা কেনা হলো রাজারহাট কমপ্লেক্স থেকে রাস্তার ঠিক বাঁদিকে মোড়টায় একটি একতলা সুন্দর বাড়ি। বাড়িটি বাংলো টাইপের দেখতে। বাড়িটি পুরনো বাড়ি ছিল। সেই বাড়িটি অনুরাধা খুব কম টাকায় কিনতে পারল, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানিতে আজ অসীমবাবু চাকরি পেয়েছে। এই বছর দুয়েক হয়েছে। সেরকম টাকা পয়সা বেশি গোছানো হয়নি আর জমানো হয়নি। তার মধ্যে অনুরাধার বিয়ে অসীমের সঙ্গে। অনুরাধাও এই স্কুলে টিচারি করছে 5 বছর ধরে। একটি হাই স্কুলের টিচার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসেবে আছে। বেতনও সরকারি নয়, এটি প্রাইভেট স্কুল। বেতন এই 1025 টাকা বেতন। তাই এদের দুজনকার সংসার, যা উনি মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে যা স্যালারি পান তা যথেষ্ট। অসীমবাবুর স্যালারিতে কিছুটা সঞ্চয় করেন, কারণ মাইনেটা অনেকটা বেশি। তাই 2 বছরের চাকরি, তার মধ্যে বিয়ে করেছেন। শুনছেন, আপনারা শুনছেন রামধনু হরর চ্যানেলের এক বিভীষিকাময় রাতের কাহিনী। অনুরাধার জীবনে নেমে এসেছিল সেই বিভীষিকাময় রাত। শুনছেন আপনারই বন্ধুর কণ্ঠে রামধনু হরর চ্যানেলে বিভীষিকাময় রাত। ঝলমলে বাড়িটার আলোয় সেজে উঠেছে। কত লোকের অট্ট হাসি সমাগম সেই বাড়িটা ভরে গেছে আজ। বাড়িতে সকাল থেকে হোম যজ্ঞ চলছে, দুটো পণ্ডিতের পুজো আর্চা চলছে, গীতা পাঠ চলছে। বাড়িটি ছিল একজনে তৈরি করা, সে বিক্রি করে চলে যায় অনুরাধার হাতে খুবই কম দামে। উনি নাকি বিদেশে চাকরি নিয়ে চলে যায়, তাই অনুরাধা পেয়ে যায় সেই লুক্রেটিভ দামে কত বড় বাড়িটি, 4 কাঠার মধ্যে বাংলোটি। সারা রাতে যারা ছিল, সন্ধে 8টার পর আস্তে আস্তে ঘর ফাঁকা হয়ে গেল অনুরাধার বাড়ি। বাড়িতে অসীমবাবুর স্ত্রী অনুরাধা দেবী আর অনুরাধার মা বাড়িতে ছিলেন। অনুরাধার বলে রাখি, অনুরাধাদের নিজেদের বাড়ি ঢাকুরিয়া ব্রিজের কাছে।
তাই ঢাকুরিয়া এতদিন ঢাকুরিয়া ব্রিজের কাছেই একটি বাড়িতে ভাড়া থাকতেন। এই বাড়িটি অনুরাধার বাবাই ঠিক করে দিয়েছিলেন সেই বাড়িটা, কিন্তু বাড়িতে গৃহপ্রবেশের আগের দিন অনুরাধা যখন মালপত্র সব শিফট করলেন, বাড়িওয়ালাকে নিমন্ত্রণ করে এলেন তার বাড়িতে গৃহপ্রবেশে আসার জন্য। বাড়িওয়ালা খুবই ভালো ছিল, ভালো মানুষ ছিল, তাই অনুরাধার বাড়িতে অ্যাটেন্ড করলো গৃহপ্রবেশের দিন। অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের বন্ধু, স্কুলের বন্ধু সবাই অ্যাটেন্ড করেছিল। অনুরাধার মারও খুব পছন্দ, বাবারও খুব পছন্দ। অনুরাধার বাবা মায়ের একমাত্র মেয়ে, মধ্যবিত্ত ঘরের মেয়ে, সেরকম আহামরি কিছু পয়সা করি সেরকম কিছু ছিল না, তাই সেরকম বিয়েতে কোনো অসীমবাবুর চাহিদাও ছিল না। অসীমবাবু মাল্টিন্যাশনাল যে কোম্পানিতে চাকরি করেন, তার বেতনটা অনেক বেশি বলে সে কোনো রকমে গুছিয়ে নিয়েছিল 2 বছরে, 1 বছরের মাথায় বিয়ে করে আর আরেক বছর পর এই বাড়িটি কেনে। বাড়িটি পছন্দ করেছিল কিন্তু অনুরাধাই এবং অনুরাধার মা। অনুরাধার মায়ের খুব ইচ্ছে ছিল অনুরাধার একটা মাথার উপর ছাদ হোক। যাই হোক, মনের আশা পূর্ণ হলো। সবাই চলে গেল, একটা একটা করে নিমন্ত্রিত যারা হয়েছিল গৃহপ্রবেশে। কিন্তু পণ্ডিত বলে গেল, আজ থেকে 3টে রাত এই হোমকুণ্ড যেখানে হয়েছে, এখানে কাঠ, বেলপাতা, যা ফুল ঠুল দিয়ে পুজো হয়েছে, এটা এই কোণেই থাকবে বাড়ি। বাস্তু হিসাবে এই কোণটায় রাখা রইল, কিন্তু 3 দিন পরে আপনারা এটা জলে দিয়ে দেবেন। জলে দেবে কোথায়? কোনো পুকুরে বা কোনো দিঘিতে বা গঙ্গায়। গঙ্গা ওইখান থেকে, রাজারহাট থেকে তো অনেকটা দূরে। রাজারহাট থেকে বাইপাসে অনেক দিঘি আছে, পুকুর টাইপে আছে। তাই পরে চিন্তা করলো 3 দিনের মাথায় দিঘিতে দিয়ে দেবে। যাই হোক, পরের দিন অনুরাধার মা, তার বাবা বাড়িতে, তাই বাবাকে একা রেখে এসছেন ঢাকুরিয়ার বাড়িতে। বাবাও এসছিলেন, কিন্তু বাবা রাতে থাকেননি, বাবা চলে গেছিলেন। পরের দিন চলে গেলেন অনুরাধার মা। এবার অনুরাধা সব বাড়ি গোছাতে লাগলো, কিন্তু বাড়িতে একটি আগের দিনই যিনি বাড়িটি বিক্রি করেছিলেন, উনি একটি কাজের লোক দেখে দিয়েছিলেন। অনুরাধার হাতে হাত মিলিয়ে ঘরঠর গোছাতে লাগলো। অনুরাধা 2 দিন স্কুলটি ছুটি নিয়েছিল ঘরে কাজকর্ম করার জন্য। অসীমবাবু কিন্তু একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে এবং তার পোস্টটাও খুব ভাইটাল পোস্ট ছিল। ডিপার্টমেন্টটা ছিল অ্যাডমিনিস্ট্রেশন, তাই তাকে যতই দরকার থাকুক তাকে অফিসে অ্যাটেন্ড করতেই হতো। তাই পরের দিন যথারীতি 9টার সময় বাড়ি থেকে কাজ থেকে বেরিয়ে গেল কাজে। রাজারহাট থেকে নিউ টাউন আসা খুবই কাছে, কোনো অটো ধরেও চলে আসতে পারে বা বাস ধরেও চলে আসতে পারে। এতটা শর্ট ডিস্টেন্সে তার নিউ টাউনে অফিস ছিল। অসীমবাবু অফিস পৌঁছে গেছে, তখন বাজে 10টা, 10:15 বাজে। হঠাৎ তার মাও এই সময় বেরিয়ে গেছেন ঢাকুরিয়ার উদ্দেশ্যে। মা বলতে অনুরাধার মা। অনুরাধা আর তার বাড়ির কাজের মেয়েটি দুজনে মিলে ঘরঠর গোছাতে লাগে, সাজাতে থাকে। যেখানে যা জিনিস পুঙ্খানু সেইভাবে সাজিয়ে রাখে। এবার অনুরাধার তো খুব ইচ্ছে, গৃহপ্রবেশের 3-4 দিন আগে ঘরগুলো ভালো করে রং হয়েছিল, কারণ যিনি ছিলেন তার ব্যবহৃত রং অনেকদিন হয়ে গেছিল, ঘরটা বন্ধ ছিল পড়ে, প্রায় বছর 5 ছিল
ঘরটা বন্ধ পড়েছিল, তাই ঘরের কিছু রং অল্টারনেশন এটা দরকার ছিল। তাই কেনার পর অনুরাধা এবং অসীমবাবু দুজনে করিয়েছিল। ঘর খুব সাজিয়েছে অনুরাধা। তখন সন্ধ্যে 7টা 7:30 বাজে। কিন্তু এই মেয়েটি নাকি এর আগেও এই বাড়িতে কাজ করেছে, এটা অনুরাধা জানতো না। এবার মেয়েটির নাম ছিল মালতী। মালতী মাঝে মাঝে বলতো, ওই ওপরে বাঙ্কের মধ্যে কিছু ঢুকিয়ে রাখো না। মানে অনুরাধা জানতো না বাঙ্ক বলে একটা জিনিস আছে ওদের ঘরে, ডাইনিং রুমের পাশে একটা ছোট্ট একটা ডোর দেওয়া একটা ঘর আছে। সেটা লেডার দিয়ে উঠে মোয়ের মতো উঠে ওর মধ্যে জিনিসপত্র রাখতে হয়। কিছু স্টোরের মালপত্র ওর মধ্যে উঠে উঠে রাখিয়েছে অনুরাধা সেই মেয়েটিকে দিয়ে। এরপর মেয়েটি তো যথারীতি চলে যায় বাড়িতে। সন্ধ্যে 7টা বাজে। অনুরাধা বাড়িতে একা, অসীম ফেরেনি তখনও। ঘরের এক কোণে রয়েছে সেই পুজোর জিনিসপত্র। আজ 2টো রাত পেরোলো। কোন রকমের ঘরটর খানিকটা গোছানো হয়েছে, তাও পুরোপুরি নয়। 60% ঘর গোছানো হয়েছে, এখনো 40% বাকি আছে। পরের দিন ঘরটর গোছানো। আজ 3 দিন হবে। তাই অনুরাধাদি আর মেয়েটিকে নিয়ে সব জিনিসপত্র নিয়ে একটি ব্যাগের মধ্যে নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো, এখানে কোথায় বড় পুকুর আছে বলতো, এই হোমের জিনিসপত্রগুলো ফেলতে যাবো। তা যথারীতি মেয়েটি নিয়ে গেল। বাড়ি থেকে খানিকটা দূরেই পায়ে হেঁটে একটি বড় পুকুর টাইপের, সেই পুকুরের মধ্যে সব হোমের কাঠ পাট যত ফুল আছে সব ওইখানে ফেলে দিয়ে, তবে একটা জিনিস, একটা ফুল সে বাড়ির ঠিক ঈশান কোণে রাখতে বলেছিল, সেটা ভুলে গেছে। সব শুদ্ধ তো ফেলে দিয়েছে কাজের মাথায়। যথারীতি ফেলে ঠেলে দিয়ে এসছে, ঘরটর পরিষ্কার করেছে, পুছেছে। এবার মেয়েটি যথারীতি সন্ধেবেলায় চলে গেছে। এবার কি হবে? অনুরাধাদি একা ঘরে। হঠাৎ একটি বিছনায় বসে একটি নোবেল পড়ছিল, বই পড়ছিল। হঠাৎ মনে হলো একটা বাচ্চা ঘরের মধ্যে দৌড়ে এখান থেকে পাশের ঘরে চলে গেল। 3খানা বেডরুম, একটা স্টোর রুম, একটা বড় কিচেন, 2টো বাথরুম, একটা লবি। ঘরটা একদম সুন্দর সাজানো টাইপের বাংলোটা। অনুরাধা ভাবলো চোখের ভুল, খানিকক্ষণ তাকিয়ে রইল না। আবার খানিকক্ষণ পর মনে হলো বইটাকে এইভাবে পড়ছিল, বইটা এরকম করে তাকিয়ে দেখছে, মনে হলো চোখের সামনে দিয়ে ওই বাচ্চাটা দৌড়ে আবার ওই দিকে চলে গেল। বাচ্চা বলতে 8-10 বছর বয়স আনুমানিক। তার চেহারা হাইট দেখে অনুরাধা চিন্তা করলো, এই বয়সের বাচ্চা এখানে এলো কোত্থেকে? আমার তো দরজা বন্ধ, আর এ ঢুকলোই বা কোথা দিয়ে? খানিকক্ষণ পর পাশের ঘর থেকে বাচ্চাটার খেলার বা কথোপকথন শুনছে, যে কারোর সঙ্গে কথা বলছে, হি হি করে হাসছে বাচ্চাটা। অনুরাধা কান পেতে শুনল, ও তো ঠিক শুনছে। তখন বাজে 7:30-8টা। সদ্য সন্ধে হয়ে গেছে। আজকে শুরু হলো এই বাড়িতে উৎপাত। 3 দিনের বাদে শুরু হলো এই বাড়ির আনাচে কানাচে বাসন পড়ে যাওয়ার শব্দ। যা যা জিনিস গুছিয়েছে সেই জিনিস টেনে টেনে নামানো। একটা ছোট ঘর ছিল স্টোর রুম টাইপের, সেই স্টোর রুমে কিছু জিনিস রেখেছিল অনুরাধা, যেগুলো গোছানো হয়নি।
সেই জিনিসগুলো প্যাকিং বাক্স থেকে কেউ নামিয়ে মেঝেতে ঢেলে দিয়েছে। অনুরাধা যখন ওই আওয়াজটা হলো ঢেলে দেওয়ার, একটা কিছু বাসন পড়ে যাওয়ার আওয়াজ, অনুরাধা ছুটে এলো সেই স্টোর রুমে। এসে দেখছে কেউ নেই, কিন্তু সেই স্টোরের যে প্যাকিং বাক্সটা ছিল তার মধ্যে কিছু খেলনা ছিল, কিছু বাসন ছিল, সব মেঝেতে উল্টানো। বলে এত বড় প্যাকিং বাক্সটা কে উল্টে দিল? সব জিনিসপত্র মেঝেতে ফেলে দিল। ও বললো হয়তো বেড়াল ঠেলাল কিছু জানলা দিয়ে ঢুকেছে, হয়তো কিছু ধাক্কা লেগে পড়ে গেছে। তা যাই হোক, ও চলে গেল। অনুরাধারী আবার ওই জিনিসপত্র প্যাকিং বাক্সের মধ্যে তুলে নিজের ঘরে চলে এসছে। ইন দি মিন টাইম কলিং বেলটা বেজে উঠেছে। তখন দেখছে অসীমবাবু এসছে কাছ থেকে। তখন 8:30 বাজে। প্রথম দিনের রাতে এই যে সন্ধ্যেবেলা ঘটনাগুলো হয়েছে, অনুরাধা আর অসীমকে আর কিচ্ছু বলেনি অত কাছ থেকে আসার পর, কারণ বাড়িটা সে নিজেই পছন্দ করেছে এবং অনুরাধার মা নিজে পছন্দ করেছে। অসীমের আপত্তি ছিল করলে একটি নিজে থেকে নতুন বাড়ি করবে, এবং কেনা বাড়ি উনি পছন্দ করতেন না, কারো ব্যবহার করা বাড়ি উনি পছন্দ করতেন না। বরাবরই ও যখনই বাড়ির কথা বলতো, ফ্ল্যাট কেনার কথা বলতো, কোনো ফেলে যাওয়া কারো ফ্ল্যাট, কারো বাড়ি বিক্রি করে দিচ্ছে, উনি পছন্দ করতেন না, কিনবেন বলে। যেহেতু অনুরাধার একটা জেদ, তার খুব পছন্দ, তাই বাড়িটি উনি কিনে ফেললেন অ্যাডভান্স দিয়ে। ব্রোকার নিউ টাউনে থাকে, যে বাড়িটি দালালি করেছিল অসীমবাবুকে। বাড়িটি বিক্রি করেছিল 12 লক্ষ টাকায়। বুঝতে পারছেন, অত বড় একটা বাংলো বাড়ি, 3টে বেডরুম সমেত, জমির দামই তো 40-50 লাখ টাকা। তাও 2018 সালের ঘটনা। অনুরাধা কি করবে? প্রথম রাত কিচ্ছু বলেনি অসীমকে। রাতে শুয়েছে, দেখছে ওই হাসতে হাসতে বাচ্চাটা এসে বিছনার কাছে এসে দাঁড়িয়ে আছে। রাত্রিবেলা তখন 1:30-2 হবে। কিছুতে ঘুম আসছে না। সন্ধেবেলার কথাটা চিন্তা করছে, যেটা কি বাচ্চাটাকে দেখলাম সত্যি নাকি চোখের ভুল। ঠিক ভাবতে ভাবতে পাশ ফিরে শুয়েছে, দেখছে একদম খাটের সামনে বাচ্চাটা এসে দাঁড়িয়ে আছে। ও পাশ ফিরে শুয়েছে অসীমবাবু। গাঢ় ঘুমে আচ্ছন্ন অসীমবাবু, আর সামনে, চোখের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি, বাচ্চা মেয়েটি চোখের সামনে দাঁড়িয়ে আছে। এতক্ষণ দেখেছিল দূর থেকে একটা বাচ্চাকে 8-10 বছরে ছুটে যাওয়া, সে ছেলে না মেয়ে বুঝতে পারেনি। এখন একদম কাছাকাছি দেখছে বাচ্চাটি আর কেউ না, একটি বাচ্চা মেয়ে 8-10 বছরে। সে এরম করে অনুরাধাকে মশারির ভেতরে বাইরে থেকে এরম করে ডাকছে অনুরাধাকে। অনুরাধা তাকিয়ে শুনছে, আর গলা থেকে স্বর বেরোচ্ছে না, আর এরকম করে অসীমকে ধাক্কা দিচ্ছে। অসীম ঘুমের ঘরে, কেন ডিস্টার্ব করছো? আমার সারাক্ষণ আজকে টায়ার্ড হয়ে গেছি, আমাকে একটু ঘুমোতে দাও। অসীমবাবু বুঝতে পারছে না যে তার স্ত্রীর সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে বা ঘটছে। খানিকক্ষণ পর মেয়েটি আস্তে আস্তে এরকম করে ডাক দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যখন যাচ্ছে, যখন দেখলো অনুরাধা যে অসীম উঠল না ধাক্কা দেওয়াতেও, ও আস্তে আস্তে মশারি খুলে বেরিয়ে এলো। বেরিয়ে মেয়েটা কোথায় যায় দেখবার জন্য, বাচ্চাটি দেখবার জন্য আস্তে আস্তে গেল। গিয়ে দেখছে ওই স্টোর রুমে, ওই যেখানে বাঙ্কটা করা আছে, সে বাঙ্কের সামনে ল্যাডারটা কিন্তু
শোয়ানো ছিল, একটা দেওয়ালে এরকম অ্যালুমিনিয়াম ল্যাডার শোয়ানো রাখা ছিল, সেইটা কিন্তু একদম বাঁকটা দাঁড় করানো। বলছে বাঁকটা তো দাঁড় করানো, বাঁকের কাছে ল্যাডারটা তো দাঁড় করানো ছিল না, এটা কে দাঁড় করালো? দেখছে যে দরজাটা কাঠের, যে উপরে বাঁকের যে মানে কপাট দেওয়া একটা পাল্লাটা দু পাল্লাটা খোলা। পাল্লাটা বন্ধ করা ছিল, পাল্লাটা খুললো কে? এবার অত রাতে আর ল্যাডারটাকে সরিয়ে অন্য ঘরে যেখানে রাখা ছিল সেখানে নিয়ে শুয়ে দিয়েছে। তখন রাত্রি 2টো বাজে। কিন্তু বাচ্চা মেয়েটিকে আর দেখতে পেল না। এবার যখন ফিরে আসছে তখন ও শুনছে একটা কথোপকথন, একটা চাপা কান্না শব্দ তার কানে ভেসে আসছে। চাপা কান্নাটা আর কিছু নয়, একটি বাচ্চা মেয়ের সাথে একটি ভদ্রমহিলার, মানে ডুয়েট কান্নার শব্দ শুনতে পাচ্ছে, সাথে একটি বয়স্ক বাচ্চার সঙ্গে আরেকটি বয়স্ক মহিলার কান্নার শব্দ। সে আর কিচ্ছু বলেনি, তাড়াতাড়ি করে বিছানায় এসে দরজাটা বন্ধ করে শুয়ে পড়েছে। কিছুতেই ঘুম আসছে না। অসীমের দিকে ফিরে শুয়েছে, ফিরে দেখছে অসীমকে ধাক্কা দিল। অসীম কিন্তু গাঢ় ঘুমে আচ্ছন্ন। ও চোখ বোঝার চেষ্টা করলো, কিন্তু কখন যে আস্তে আস্তে দেখতে দেখতে ভোর হয়ে গেছে, ভোরের দিকে তার ঘুম এসছে। অনুরাধা ঘুমিয়ে পড়েছে, কারণ অসীম অফিস বেরোবে সকাল 9টায়। কোনোদিন 5:30 6টার আগে ঘুম থেকে ওঠে না। আজ 8টা বেজে গেছে, অনুরাধার ঘুম ভাঙে না। অসীম গিয়ে ডাক দেয়। হুড়মুড়িয়ে করে উঠেছে অনুরাধা, বলছে যে আমি অফিস যাব, 8টা বেজে গেছে। উঠে কোনো রকমে বলছে সারা রাত আমি ঘুমোতে পারিনি। বলছে কেন? বলছে না কিছু না, তোমাকে পরে বলবো। শরীর খারাপ? না কিছু নয়। তবুও বলছে না, কারণ এই জিনিসটা অসীমের কিন্তু পছন্দ ছিল না বাড়িটা কেনা। আবার বলছি, এটা কিনিয়েছে অনুরাধা আর তার মা, এক প্রকার জোর করেই কেনা বাড়িটি। এবার সে অবস্থায় যখন কেনা, অনুরাধার এই ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে। তার মাকে ফোন করে বলল, তার মা চলে এলো ঢাকুরিয়া থেকে রাজারহাটে বাসে করে। সারাদিন রইল, মাকে সব ঘটনা বলল। মা বলল তোর চোখের ভুল, তোকে ডাক্তার দেখাও কালকে। মনের মধ্যে এইসব উল্টো পাল্টা ভাবছিস আর চোখের ভুল। তুই ভালো টিভিতে ভালো সিনেমা দেখবি তো। এবার ওর মা তো চলে গেছে 6টা 6:30টার সময়। সেদিন একটি হাসির সিনেমা ও চালিয়েছে। সিনেমাটার নাম 74.5। দেখছিল বসে বসে, হঠাৎ দেখছে তার পাশে বাচ্চা মেয়েটি বসে আছে। সে বিছানায় বসে দেখছিল ঘরের টিভিটায়। দেখছে বাচ্চাটি পাশে বসে আছে, বাচ্চাটির পাশে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। অনুভূতি পাচ্ছে তার শরীরে, কারণ কারো একটা ঠান্ডা একটা নাক থেকে নিঃশ্বাস তার কাঁধের কাছে পড়ছে। অনুরাধা ফিল করলো আমার পেছনে বোধহয় অন্য কেউ একজন আছে। পেছন ফিরে তাকিয়ে দেখে কেউ নেই। পাশের বাচ্চাটিও যাকে ফিল করছিল সেও ঘরে নেই। তার খানিকক্ষণ পর সেই একই চাপা কান্না, দুজনে শব্দ সে শুনতে পেল। এরপর অনুরাধার মা বোধহয় বাড়িতে পৌঁছয়নি, তার মধ্যে 2-3 বার ফোন করেছে, বাসের আওয়াজও শুনতে পায়নি অনুরাধার মা। বলছে মা যখন ধরেছে বাড়িতে ফোনটা,
বলছে, মা আমি অসুস্থ হয়ে পড়ছি মা, বাড়িতে অন্য কেউ আছে মা। বলছে, কি বলছিস? বলছে, হ্যাঁ মা, আমি পাচ্ছি না থাকতে, আমার শ্বাসরোধ হয়ে যাচ্ছে। এরপর সেই দিন রাত্রিবেলায় বাধ্য হয়ে অসীমকে সব কথা খুলে বলে। অসীম ব্রোকারটিকে ডাক করায়, কি ব্যাপার? বলছে, না না, এরকম কোনো ব্যাপারই না, যে ভদ্রলোক ছিল সে তো ইউরোপে চাকরি নিয়ে চলে যায়, অনেকদিন সে ব্যবহার করেছে, আর এই 5 বছর বাড়িটি বন্ধ ছিল, 2-1 জন ভাড়াও নিয়েছিল। কে বলছে যে লোক ভাড়া ছিল না? না, আশেপাশের লোকের থেকে শুনেছি, কেউ 2 দিন ছিল, কেউ 7 দিনও ছিল না। ও এখানকার লোক কিছু শত্রুতা করে চায়, কারো ভালো চায় না, কারো ভালো দেখতেও পারে না, বাঙালির নিয়মটাই তো এই। এবার বাধ্য হয়ে উনি তো যে পোস্টে চাকরি করেন অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, নিউটাউন থানা, তার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল অসীমবাবুর সঙ্গে। অসীমবাবু পুলিশ অফিসারকে সব খুলে বলে, ব্রোকারটিকে ডাক দেওয়ার পর ওকে খুব জেরা করে। জেরা করার পর ওকে যখন বলেছে, এখন যদি স্বীকার না করিস তাহলে কিন্তু এবার তোর কপালে দুঃখ আছে, এমন মারবো হাড় ঘোর ভেঙে দেবো, কারণ ও এখানকার জায়গা জমি বাড়ি এসব বিক্রি কেনা বেচা করে। তখন বলছে, আজ থেকে 6 বছর আগে যিনি কিনেছিলেন উনি বিক্রি করে দিয়ে চলে যায়, কারণ সে 7 দিনও ব্যবহার করতে পারেনি। কারণ তার মুখ থেকে শোনা, সে যে কিনেছিলেন যে দামে, তার চেয়ে কম দামে 10 লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করে দেয় সেই ভদ্রলোকের কাছে। আমি আপনার থেকে 12 লাখ টাকা নিয়েছি ঠিকই, কারণ 10 লাখ টাকা আমি নিজে থেকে ইনভেস্ট করেছিলাম, তাই 12 লাখ টাকা নিয়েছিলাম। কারণ যে বাড়িটি কিনেছিল, বানিয়েছিল, সে ভদ্রলোক ছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করছিল, চাকরিটা ছেড়ে দিয়ে সে একটি প্রাইভেট ফাইন্যান্স কোম্পানিতে ঢোকে। সেই ফাইন্যান্স কোম্পানিটি ছিল একটি চিটিং কোম্পানি। তার টাকা সব 9-6 হয়ে যায়। লাস্টে সব লোকেরা, যেহেতু ম্যানেজার পোস্টে ছিল, সব লোকেরা সেই ভদ্রলোককে এসে রোজ তাগাদা দিত, বাড়ি ঘেরাও করত তার টাকার জন্য। তারই এই ভদ্রলোকের একটি ছোট্ট 9 বছরের একটি মেয়ে ছিল। তার স্ত্রী, তার মেয়ে, সেই স্বামী রোজ অফিস যেতে পারত না, বাড়িতে লুকিয়ে থাকতো লোকের ভয়ে। এই বোধহয় অপমান করতে আসছে, এই বোধহয় টর্চার করতে আসছে, এই বোধহয় টাকা আদায় করতে আসছে। এই ভয় একদিন রাত্রিবেলায় সে নিজের ঘরে গলায় দড়ি দিল। কি করবে? গলায় দড়ি দেওয়ার পর বাড়িতে তো গলায় দড়ি দেওয়ার বডিটা ঝুলছিল। তার 2 দিন পর যারা তাগাদা দিতে এসছিল এসে দেখছে তার স্ত্রী কান্নাকাটি করছে, তার বাচ্চাটা কান্নাকাটি করছে, তার বাবা গলায় দড়ি দিয়ে ঝুলছে। 2 দিন বডিটা কিরকম হয়ে গেছে। এবার যে কজন লোক এসছিল বাড়িতে, তারা দেখে পুলিশকে খবর দেয়, এবং কিন্তু এদের তো প্রেশার দিতে লাগে টাকাটা দেবার জন্য। টাকাটা কোথা থেকে দেবে? ভদ্রমহিলা আর তার বাচ্চা মেয়েটি, তাদের তো এখন রোজগারের রাস্তা যে ছিল সে তো চলে গেছে। তাই অবতা এদের প্রেশার সহ্য করতে না পেরে ওই বক্স যেখানে বাঙ্ক ছিল, বিষ খাইয়ে ওই বাঙ্কের ওপরে ওই ল্যাডারে করে করে বাচ্চাটা খায় ভেতরে ঢুকিয়ে দেয় ওই ভদ্রমহিলা। আর নিজে কাঁদতে কাঁদতে, বাচ্চাটিকে মেরে কাঁদতে কাঁদতে, নিজেই যে ঘরে ওর স্বামী মারা গেছে সেই ঘরে বিষ খেয়ে মরেছিল। 3-4 দিন পর বডিটির যখন বন্ধ হয়ে গেছে,
আশেপাশের লোকেরা বুঝতে পারে কোনো পচা গন্ধ বেরোচ্ছে, তখন প্রশাসনকে খবর দেয়। তখন সেই মিউনিসিপ্যালিটির লোক, এরা যারা ময়লা ফয়লা তোলে, ওদের কাছ থেকে খবর যায় পুলিশে, পুলিশ আসে। এবার পুলিশ এসে সে বডিটি বার করে। দুটো বডি, একটি বাচ্চা মেয়ের, একটি ভদ্রমহিলা, দুজনই বিষ খেয়ে মারা গেছে। একজনকে ওর মা মেরেছে, তারপর তার মা আত্মঘাতী হয়েছে। তাদের আত্মাটা ঘরের মধ্যে মায়ের বন্ধন ছেড়ে বেরোতে পারেনি, ঘুরে বেড়াচ্ছে। অসীমবাবু বলল, যা আছে ঘরে, যেমন অবস্থা আছে, কিছু দরকারি কাগজপত্র আমার অফিসে, তোমার গয়নাগাটি যা আছে, আর ঘরে যেটুকু ক্যাশ আছে, এই মুহূর্তে বাড়ি থেকে তুমি বেরিয়ে এসো। অনুরাধা যখন জানতে পারলো এই ঘটনা, ও ওই অবস্থা, ওই কাপড়ে ওই ঘর থেকে বেরিয়ে এলো ঢাকুরিয়ার বাড়িতে। এবং ঢাকুরিয়ার বাড়িতে ঘটনাচক্রে ভদ্রলোক যার বাড়িতে ভাড়া ছিল, সে ভদ্রলোকের বাড়িটা ফাঁকাই পড়েছিল, ভাড়ার হয়নি। অনুরাধা ফিরে গেল সেই ভাড়া বাড়িতে ঢাকুরিয়ায়। তার মা আবার ঠিক করে দিল সেই বাড়িটি। অনুরাধার স্বাদের বাড়ি, মাথার উপর আস্থানা, যাও হয়েছিল তা ভাগ্যের চক্রে, তাও হাত থেকে চলে গেল। এ এক সত্য ঘটনা রাজারহাটে। এক বিভীষিকাময় রাত এসল অনুরাধার জীবনে। সবাই ভালো থাকে।